সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা দিলেন যে তিনি মধ্যপ্রাচ্যের ৩,০০০ বছরের পুরনো যুদ্ধ শেষ করতে যাচ্ছেন, অনেকেই তা প্রথমে রাজনৈতিক হাস্যরস হিসেবে দেখেছিলেন, কারণ ট্রাম্পের রাজনৈতিক বক্তব্যগুলোতে অতিরঞ্জন ও নাটকীয়তা সবসময় থাকে। কিন্তু ২০২৫ সালে গাজা যুদ্ধ ও শার্ম আল শাইখ শান্তি সম্মেলনের মাধ্যমে তিনি সত্যি একটি বহুপাক্ষিক উদ্যোগের সূচনা করেছিলেন, যা হয়তো মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি নতুন শান্তিরেখা আঁকতে পারত। মিশরের শার্ম আল শাইখে কাতারের আমির শেখ তামিম, মিশরের সিসি ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে নিয়ে তিনি যে দলিলে স্বাক্ষর করেন, সেখানে গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি, আন্তর্জাতিক প্রশাসন এবং একটি বহুজাতিক টাস্ক ফোর্স বা শান্তিরক্ষী বাহিনী মোতায়েন এসব ছিল মূল বিষয়। বিশেষ করে ষষ্ঠ দফাটি ছিল পরিকল্পনার প্রাণ, যেখানে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র, কাতার, তুরস্ক, মিশর সহ সংশ্লিষ্ট দেশগুলো নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে, যারা গাজায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা, নিরাপত্তা তত্ত্বাবধান এবং পুনর্গঠনের বাস্তবায়ন দেখভাল করবে। কিন্তু শান্তি পরিকল্পনার সকল সম্ভাবনাকে বাস্তবায়নের আগেই শেষ করে দিলেন নেতানিয়াহু। বিস্তারিত ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। এই টাস্কফোর্সে ছিল বাস্তবিক আইএসএফ, একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী, যা ইসরায়েলের দখলদারিত্বকে নিয়ন্ত্রণে এনে গাজায় বেসামরিক নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করতে পারত। এই পরিকল্পনা নিয়ে ট্রাম্প গর্ব করে বলেছিলেন, এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় শান্তি চুক্তি। বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ গঠনের মতো একটি নতুন সময়ের সূচনা। কিন্তু ট্রাম্প যে শান্তির স্বপ্ন আঁকলেন, সেটি শেষ পর্যন্ত প্রসবের আগেই মৃত হয়ে গেল। এবং এই মৃত্যু ছিল না কোনো অনিবার্যতা, বরং অত্যন্ত সচেতন কূটনৈতিক ভাঙচুর, যার নাটকের প্রধান চরিত্রে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের সক্রিয় জায়নিস্ট লবির সমন্বিত চাপ। কারণ এই পরিকল্পনা কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতেন নেতানিয়াহু। প্রথমত, গাজায় আন্তর্জাতিক টাস্কফোর্স মানেই ইসরায়েলি দখলদার বাহিনীকে গাজা থেকে সরাতে হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা মানেই গাজায় ইসরায়েলি সামরিক অভিযান আর চালানো যাবে না। তৃতীয়ত, তুরস্কের নেতৃত্বে গাজায় কার্যকর পুনর্গঠন শুরু হলে ফিলিস্তিনি রাজনৈতিক শক্তি নতুন করে সংগঠিত হবে, যা পশ্চিম তীর, গাজা উভয় অঞ্চলে প্রতিরোধ শক্তিকে আরও সমন্বিত করতে পারত। এবং চতুর্থত, এই শান্তি প্রক্রিয়া সফল হলে ইসরায়েলের উপর আন্তর্জাতিক তদন্ত, বিশেষত আইসিসির যুদ্ধাপরাধ মামলা তীব্র হয়ে উঠত। নেতানিয়াহু তাই এই পরিকল্পনাটিকে নিজের রাজনৈতিক মৃত্যুদণ্ড হিসেবে দেখেছিলেন। এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক যদি গাজায় প্রবেশ করে, তাহলে কেবল মানবিক উপস্থিতি নয়, সেখানে উপস্থিত হতো একটি ন্যাটো দেশের সামরিক নেতৃত্ব, যাদের কূটনৈতিক প্রভাব, নৈতিক অবস্থান ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ইসরায়েলকে এক নতুন বাস্তবতায় ফেলত। তাই নেতানিয়াহুর অবস্থান ছিল স্পষ্ট, টাস্কফোর্সে তুরস্ক থাকলে তিনি পরিকল্পনা মানবেন না। শার্ম আল শাইখের দলিলে তুরস্কের নাম স্পষ্টভাবে লেখা থাকায় তিনি আতঙ্কিত হন। এরপর নেতানিয়াহু প্রথম সুযোগেই ওয়াশিংটনে উড়ে যান। অক্টোবর ৭-এর হামাস আক্রমণের পর তিনি আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা এড়াতে যেভাবে বিভিন্ন দেশের আকাশসীমা ঘুরে উড়োজাহাজ চালিয়েছিলেন, সেই ভয়ই তাকে বারবার তাড়া করে ফিরছিল। ট্রাম্পের সঙ্গে তার বৈঠকটি ছিল রাজনৈতিক দুই চরিত্রের একটি অদ্ভুত নাটক, যেখানে ট্রাম্প শান্তি পরিকল্পনার কৃতিত্ব চাইছিলেন আর নেতানিয়াহু চাইছিলেন সেই পরিকল্পনাকে তার মতো করে এডিট করার অধিকার। বৈঠকের মাঝে নেতানিয়াহু লাইভ টিভিতে গিয়ে ঘোষণা দেন, ট্রাম্প আমাকে শান্তি পরিকল্পনা সম্পাদনা করতে দিয়েছেন। তার মুখে ছিল অবিশ্বাস্য স্বস্তি। তিনি হেসে বলেছিলেন, বিশ্বাসই হয় না যে এমন সুযোগ পাওয়া সম্ভব। একই সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, এখন আরব মুসলিম বিশ্ব ট্রাম্প নেতানিয়াহু নির্ধারিত শর্ত মানতে হামাসকে চাপ দিচ্ছে এবং ইসরায়েল গাজার বেশিরভাগ অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখবে। এদিকে ট্রাম্প প্রশাসন পরিকল্পনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দেয়, কিন্তু সেখানে রেজলিউশন ৮৮০৩/২০২৫ যখন পাশ হয়, তখন দেখা গেল মূল দলিল সম্পূর্ণ বিকৃত হয়েছে। টাস্কফোর্স, আইএসএফ, তুরস্ক এসবের কোনো নাম নেই, বরং প্রস্তাবে রাখা হয় অস্পষ্ট একটি কাঠামো, বোর্ড অব পিস, যা কেবল
পুনর্গঠনের অর্থায়নের কাঠামো তৈরি করবে। বাস্তবায়ন, তদারকি, নিরাপত্তা নিশ্চয়তা, আন্তর্জাতিক বাহিনী সব বাদ। শার্ম আল শেখে স্বাক্ষরিত দলিলের পর্যন্ত উল্লেখ নেই, যেন দলিলটির অস্তিত্বই নেই। এতে স্পষ্ট হয় নেতানিয়াহু তার লবিং নেটওয়ার্ক দিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে একটি জিনিস বুঝিয়ে দিয়েছেন: তুরস্ককে গাজায় প্রবেশ করতে দেয়া যাবে না। চীন রাশিয়া প্রস্তাবে ভোট দানে বিরত থাকে। এটি ছিল তাদের কূটনৈতিক বার্তা যে তারা পরিকল্পনার ভেতরের সংশোধন বোঝে, কিন্তু বিরোধিতা করতে চায় না। পশ্চিমা স্থায়ী সদস্যদের সমর্থনে রেজলিউশন পাশ হয়, কিন্তু কার্যক্ষমতা হারায়। সমালোচকেরা বলেন, পর্বত প্রসব করে ইঁদুর জন্ম দিল। অর্থাৎ ট্রাম্প যাকে ইতিহাসের শান্তি বলেছিলেন, নেতানিয়াহুর হাতে তা এক খালি কাগজ হয়ে গেল। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, টাস্কফোর্সে তুরস্ক থাকলে কি ঘটত? প্রথমত, গাজায় যুদ্ধ দ্রুত বন্ধ হতো। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি ইসরায়েলকে সামরিকভাবে নিয়ন্ত্রণে রাখত। তৃতীয়ত, পুনর্গঠন দ্রুত শুরু হতো। চতুর্থত, গাজা পশ্চিম তীরে রাজনৈতিক সমন্বয় তৈরি হতো। পঞ্চমত, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ নতুনভাবে উন্মুক্ত হতো। কিন্তু নেতানিয়াহুর দুশ্চিন্তা ছিল অন্য বিষয়। এমন একটি বাহিনী গঠিত হলে ফিলিস্তিন প্রশ্নে আঞ্চলিক নেতৃত্ব তুরস্ক, কাতার, মিশরের হাতে চলে যেত। ইসরায়েল তখন আর এককভাবে গাজা নিয়ন্ত্রণ করতে পারত না। আর এই ভয় থেকেই তিনি ট্রাম্প সম্মত সমস্ত আপাত শান্তির ভাষ্যকে বাস্তবে অকার্যকর করে দেন। ফলে গাজার পুনর্গঠন থেমে যায়, যুদ্ধ দীর্ঘায়িত হয়, মানবিক সংকট বাড়ে এবং আন্তর্জাতিক অপরাধ তদন্ত শক্তিশালী হয় না, এবং ইসরায়েল তার সামরিক অভিযান আরও কঠোর করে। এদিকে আরব বিশ্ব বিভক্ত থাকায় কেউ তুরস্ককে কেন্দ্রীয় ভূমিকা দিতে এগিয়ে আসে না। যুক্তরাষ্ট্র একদিকে ট্রাম্পের কৃতিত্ব ধরে রাখতে চায়, অন্যদিকে ইসরায়েল বিরোধী অবস্থান নিতে সাহস পায় না। ফলে তৈরি হয় এক অদ্ভুত দ্বৈততা। ট্রাম্প শান্তি পরিকল্পনার কৃতিত্ব দাবি করেন, কিন্তু তার প্রশাসনে সেই পরিকল্পনাকে কার্যত শূন্য করে দেয়। এইভাবে একটি সম্ভাব্য আন্তর্জাতিক উদ্যোগ, যেটি হয়তো দশকের পর দশক ধরে চলা সংকটের পথে নতুন সম্ভাবনা এনে দিতে পারত, জন্ম নেবার আগেই তা মরে গেল। এর নেপথ্যে ছিল রাজনৈতিক স্বার্থ, জার্নিস্ট লবি, নেতানিয়াহুর ব্যক্তিগত নিরাপত্তাহীনতা, পশ্চিমাদের কূটনৈতিক দ্বৈত আচরণ এবং মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের সমন্বিত চাপ। ট্রাম্পের ভাষায় এটি ছিল একটি মহান ডিল, কিন্তু নেতানিয়াহুর হাতে সেই ডিল রূপ নিল একটি বিচ্ছিন্ন কাগুজে প্রস্তাবে। পৃথিবী যে শান্তির রেখা দেখতে পারত, তা নষ্ট হলো রাজনৈতিক হিসেবের কারণে। শেষ পর্যন্ত এটি গল্প হয়ে রইল, এক পাহাড় প্রসব করে ইঁদুরের জন্ম দেওয়ার মতোই। শান্তির যে শিশুটি জন্ম নিতে যাচ্ছিল, তার জন্মের আগেই সেই প্রসূতি নেতানিয়াহু তার মৃত্যু ঘটালেন। গাজা ও ফিলিস্তিন রইল আগের মতোই দুঃস্বপ্নের মাঝে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।